কান্নাকাটি করে কোনো লাভ নেই, হাতে সময় খুব কম। একজন বিশুদ্ধ জাতের ডোমের হাতে আজ এই অমাবস্যার রাতেই ওকে শ্মশানে পোড়াতে হবে। অন্ধকারের বুক চিরে ভেসে আসা কণ্ঠস্বরটা বড্ড বেশি গম্ভীর, বড্ড বেশি হাড়হিম করা। অমাবস্যার এই জমাট কালো রাতের চারপাশের বাতাস যেন সেই কণ্ঠের ভারে থমথম করছে। সামনে নতজানু হয়ে বসে থাকা মানুষটার বুক চিরে তখন বেরিয়ে আসছে এক চাপা গগনভেদী আর্তনাদ। কোনো শব্দ নেই, অথচ যন্ত্রণায় দুলে দুলে উঠছে তার শরীর। গাল বেয়ে নামা উষ্ণ অশ্রুর ধারা মিশে যাচ্ছে রাতের শীতলতায়। সে কোনো উত্তর দিল না, হয়তো দেওয়ার মতো কোনো ভাষাও তার অবশিষ্ট নেই। অসীম এক শূন্যতা আর পাহাড় প্রমাণ শোক বুকে চেপে সে পরম মায়ায় নিষ্প্রাণ শীতল দেহটিকে নিজের দুহাতে বুকের কাছে তুলে নিল। মৃতদেহটা ঝুলে পড়া হাত, অবশ মাথা, সবকিছু আপন করে বুকে জড়িয়ে ধরে সে ধীর পায়ে এগিয়ে চলল অমাবস্যার সেই নিশ্ছিদ্র অন্ধকারের দিকে। তার প্রতিটি পদক্ষেপে যেন মিশে রইল এক অনিবার্য নিয়তির প্রতিধ্বনি। নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনি রয়েছেন গপ্পঘরের পর্দায়, আর আমি সুদর্শন আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই আজকের এই নতুন এপিসোডে। আজ আপনি শুনতে চলেছেন লেখক অমিয় মজুমদারের কলমে একটা গ্রাম বাংলার ভূতের গল্প। এক প্রলয়ঙ্করী অমাবস্যার রাতে ঘাটে এসে নামে এক পাগল প্রায় স্বামী, সঙ্গে তার 8 মাসের গর্ভবতী স্ত্রীর মৃতদেহ। তার একটাই জেদ, নিয়ম ভেঙে আজ রাতেই পোড়াতে হবে এই লাশ। কিন্তু কেন? মৃতদেহের আড়ালে লুকিয়েছিল কোন প্রাচীন অশুভ ছায়া? যে বৃদ্ধ ডোম লাশটি পোড়াতে গিয়েছিল, কিন্তু কেন সে তারপর থেকেই সেই পেশা ছেড়ে দিল? গা ছমছমে এই ভৌতিক গল্পের শেষ রহস্য জানতে কানে হেডফোন লাগিয়ে সম্পূর্ণ গল্পটা শুনুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর পাশাপাশি যদি এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিন। বরাবরের মতো আজও কিন্তু আপনার জন্য থাকছে গল্পের শেষে একটি প্রশ্ন। সেই প্রশ্নের সঠিক উত্তর আপনার সম্পূর্ণ নামের সঙ্গে কমেন্ট বক্সে লিখে জানাতে হবে। আর হ্যাঁ, আমাদের গত এপিসোডে যারা যারা প্রশ্নের সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন তাদের নাম আজকের গল্পের শেষে ঘোষণা করা হবে। তাই সম্পূর্ণ গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনুন। গল্প পাঠে এবং বিশেষ কয়েকটি পুরুষ চরিত্রে থাকছে আমি সুদর্শন, আমার সঙ্গে আজ নারী কণ্ঠে থাকছে বর্ণালী। শুরু হচ্ছে লেখক অমিয় মজুমদারের কলমে গ্রাম বাংলার ভূতের গল্প, মাঝ রাতের মরা। বাইরে তখন প্রলয়ঙ্করী ঝড় আর মুষলধারে বৃষ্টি। নদীর জল ফুলে ফেপে উঠেছে ক্ষোভে। রাতের এই ভয়াল রূপের হাত থেকে বাঁচতে খেয়াঘাট আর শ্মশান সংলগ্ন একটা পরিত্যক্ত আধ ভাঙা ঝুপড়ির চালের নিচে এসে আশ্রয় নিয়েছে সুমিত আর অর্ণব। আচমকা এই দুর্যোগে তারা যেন বিভ্রান্ত। ঝুপড়ির ভেতরে একটা টিমটিমে হারিকেন জ্বলছে, যার হলদেটে আলোয় চারপাশের অন্ধকার আরো বেশি ভৌতিক বলে মনে হচ্ছে। হারিকেনের ঠিক পাশেই জবুথবু হয়ে বসে আছে এক বৃদ্ধ, চামড়ায় বয়সের গভীর ভাঁজ, চোখের দৃষ্টিতে একটা অদ্ভুত শূন্যতা। বেড়িতে টান দিয়ে ধোঁয়া ছাড়ছেন তিনি, আর সেই ধোঁয়ার কুণ্ডলি পাক খেয়ে মিশে যাচ্ছে স্যাঁতস্যাঁতে বাতাসে। অর্ণব চারপাশে থমথমে পরিবেশটা দেখে শিউরে উঠে ফিস ফিস করে সুমিতকে বলল, জায়গাটা বড্ড অদ্ভুত রে, গা ছমছম করছে। শ্মশানের গন্ধ আর এই নদীর গর্জন সব মিলিয়ে কেমন যেন একটা দমবন্ধ লাগছে। সুমিত মাথা নেড়ে সাই দিয়ে গলা খাঁকারি দিয়ে বৃদ্ধকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করল, দাদু, আপনার বাড়ি কোথায়?
মানে এই দুর্যোগের রাতে এখানে একা বসে আছেন? আর হ্যাঁ, এই নদী পার হওয়ার জন্য এখন কোনো নৌকা পাওয়া যাবে কি বলতে পারবেন? বৃদ্ধ ধীরে ধীরে মুখ তুললেন। ঘোলাটে চোখে দুই যুবকের দিকে কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে একটা অদ্ভুত শীতল গলায় বললেন, ঝড় বাদলের রাতে এদিককার নৌকো সব বন্ধ থাকে বাবুরা। নদী এখন পাগলা ঘোড়া। ওপারে যাওয়ার আশা আজ রাতের মতো ছেড়ে দেওয়াই ভালো। সুমিতের স্বভাব একটু জেদি। সে ভুরু কুঁচকে বলল, বললে তো আর হবে না, খুব দরকার আছে আমাদের। আমি বরং বাইরে গিয়ে দেখি যদি কোনো মাঝি টাঝি পাওয়া যায়। এই বলে সে ঝুপড়ির দরজার দিকে পা বাড়াতেই বৃদ্ধের খসখসে গলাটা যেন অন্ধকারের বুক চিরে বেরিয়ে এলো। যেও না বাবু, যেও না, যেও না। বৃদ্ধের গলায় একটা প্রচ্ছন্ন সতর্কতা। শ্মশান ঘাটের এ তল্লাট রাতের বেলায় বড় একটা সুবিধের নয়। এককালে এই শ্মশানেই মরা পোড়াতাম আমি, রাত ডোম। কিন্তু ওই একটা ঘটনার পর সব ছেড়ে দিয়েছি। এই ঘাট আর আগের মতো নেই। বৃদ্ধের কথায় সুমিতের পা নিজে থেকেই থেমে গেল। অর্ণবের বুকেও যেন কেউ হাতুড়ি পিটতে শুরু করলো। ভয় আর কৌতূহল দুটো অনুভূতি একসঙ্গে গ্রাস করলো তাদের। সুমিত ফিরে এসে বৃদ্ধের কাছে বসে পড়ল। তার চোখে মুখে তখন তীব্র কৌতূহল। কি এমন ঘটনা ঘটেছিল দাদু? আপনি ডোমগিরি ছেড়ে দিলেন কেন? বৃদ্ধের মুখটা মুহূর্তের জন্য ফ্যাকাশে হয়ে গেল। তিনি মাথা নেড়ে বললেন, সেসব কথা আর শুনে কি হবে, পুরনো কাসুন্দি ঘেঁটে লাভ নেই। কিন্তু সুমিত আর অর্ণব নাছোড় বান্দা। তাদের জোড়াজুড়িতে বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেললেন। হারিকেনের আলোটা যেন আচমকাই একটু কেঁপে উঠল। বৃদ্ধ তার চাদরটা গায়ে ভালো করে জড়িয়ে নিয়ে শূন্য দৃষ্টিতে তাকিয়ে বললেন, শোনো তাহলে, আমার নাম অঘোর ডোম। বংশ পরম্পরায় এই শ্মশান ঘাটে আমাদের বাস। মরা পোড়ানোই ছিল আমার পেশা, আমার ধর্ম। কত মরা যে এই হাতে পুড়িয়েছি তার কোনো ইয়াত্তা নেই। মৃত্যু আমার কাছে জল ভাতের মতো সহজ ছিল। কিন্তু সেই রাতের ঘটনা আমার শিরদাঁড়া দিয়ে আজীবন ভয়ের শীতল স্রোত বইয়ে দেওয়ার জন্য যথেষ্ট। সেদিনও ঠিক আজকের মতোই প্রলয়ঙ্করী দুর্যোগ। আকাশ ভেঙে বৃষ্টি নামছে, সঙ্গে কর কর করে বাজ। রাত তখন 2:30 হবে। আমি আমার এই ঝুপড়িতেই বসে আড়মোড়া ভাঙছি। এমন সময় হঠাৎ খেয়াল করলাম নদীর ঘাটে একটা ডিঙি নৌকো এসে ভিড়ল। এত রাতে এই দুর্যোগের নৌকো! আমি চোখ কুচকে বাইরে তাকাতেই দেখলাম নৌকো থেকে এক অপরিচিত লোক হুড়মুড় করে নেমে আসছে। তার সারা শরীর কাদায় মাখামাখি, চুলগুলো লেপ্টে আছে কপালে। কিন্তু সবচেয়ে বেশি যেটা চোখে পড়ল তা হলো লোকটার চোখের দৃষ্টি। চরম আতঙ্ক আর উন্মাদনায় জ্বলছে চোখ দুটো। সে প্রায় পাগল প্রায় অবস্থায় কাঁধে একটা বড় ত্রিপলে মোড়ানো ভারী কিছু নিয়ে সোজা শ্মশানের দিকে উঠে এলো। আমার কাছে এসে কোনো কথা না বলে ধপ করে জিনিসটা নামালো মাটিতে। তারপর তার পকেট থেকে এক তারা ভিজে টাকার বান্ডিল বের করে আমার পায়ের কাছে ছুঁড়ে দিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, ওরে এক্ষুনি পোড়ান, ওরে এক্ষুনি পোড়ান। আমি ভরকে গেলাম। টাকাগুলোর দিকে একবার তাকিয়ে আমি ধীর পায়ে ত্রিপলটার দিকে এগিয়ে গেলাম।
ত্রিপলের একটা কোণ সরাতেই আমার বুকটা ছ্যাঁত করে উঠল। বিদ্যুতের আলোয় দেখলাম এক যুবতীর নিথর দেহ। কিন্তু যেটা আমাকে সবচেয়ে বেশি চমকে দিল তা হলো মেয়েটির স্ফীত উদর। আমি তো পা পিছিয়ে এলাম। এ তো পোয়াতি মেয়ে। গর্ভবতী মৃতদেহ পোড়ানো নিয়ে আমাদের ডোম সমাজে অনেক নিয়ম আছে, অনেক ভয় কাজ করে। আমি লোকটার দিকে ফিরে তীক্ষ্ণ গলায় জিজ্ঞেস করলাম, কে কে এটা? কি করে মৃত্যু হলো এর? আর এমন দুর্যোগের রাতে একটা পোয়াতি মেয়েকে এভাবে চুপি চুপি নিয়ে আসার মানে কি? লোকটার চোখ দুটো তখন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। সে আমার হাত দুটো প্রায় খামচে ধরে হাহাকার করে উঠল। আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী, 8 মাসের গর্ভবতী। আমার মনে সন্দেহ আর কৌতূহল দুটোই দানা বাঁধতে শুরু করলো। এই মৃতদেহ আমি চট করে পোড়াবো না, কিছু একটা গন্ডগোল আছে। আমি গম্ভীর গলায় বললাম, না না বাবু, এত রাতে পুলিশের কাগজ ছাড়া আমি এ মরা ছোব না। তাছাড়া পোয়াতি মরা পোড়ানোর অনেক ঝক্কি আছে। আমার কথা শুনে লোকটা যেন কেঁদে ফেলল। সে আমার পায়ের কাছে প্রায় আছড়ে পড়ে বলল, ভাই আপনার, আমি ওরে আজ না পড়াইনি, আমাকে সবার অনেক বড় ক্ষতি হয়েছে। আর স্বাভাবিক নাই, আর স্বাভাবিক নাই, আপনি দয়া কইরা পড়ান। লোকটার কথায় আমি শিউরে উঠলাম। স্বাভাবিক নেই মানে কি? সে আমার মুখের দিকে তাকিয়ে মরিয়া হয়ে জিজ্ঞেস করলো, আপনি আপনি তো নিশ্চয়ই ডোম? হ্যাঁ, আমি অঘর ডোম, জাত ডোম আমি। আগে আমার নাম সদানন্দ, আমি ভবানীপুর গ্রাম থেকে আইতেছি। আমি সঠিক জায়গাতেই আইছি অগরবাবু, আমি সঠিক জায়গাতেই আইছি। আপনার জাতের মানুষেরই দরকার ছিল আজ আমার। আপনি কোনো কথা না কইয়া, কোনো প্রশ্ন না কইরা দয়া কইরা আমার সাহায্য করুন। আজ রাতে ছাই করে দিতে হইব, নইলে নইলে কালকার সূর্য ওঠার আগে একটা সর্বনাশ হয়ে যাইব। সদানন্দর কথাগুলো রাতের বৃষ্টির শব্দের চেয়েও যেন বেশি ভয়ঙ্কর শোনাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম না এই ত্রিপলের নিচে শুয়ে থাকা 8 মাসের গর্ভবতী মেয়েটা মৃত্যুর পর এমন কি সর্বনাশ করতে পারে যার জন্য এই লোকটা এমন পাগলের মতো ছুটে এসেছে। ডোমগিরি আমার রক্তে, শ্মশানের ধুলোয় আমার জন্ম, কিন্তু কিন্তু কথাগুলো শুনে আমারও কেমন যেন বুকের ভেতরটা ছাঁদ করে উঠল। তবে আমাদেরও তো কিছু নিয়ম আছে। আমি অবাক হওয়ার পাশাপাশি রীতিমতো ক্ষুব্ধ হয়ে গেলাম। গলাটা সামান্য উঁচিয়ে বললাম, কি আবল তাবল বলছেন বাবু? মাথা কি খারাপ হয়ে গেছে নাকি আপনার? পোয়াতি মেয়ে মারা গেলে তাকে পোড়াতে নেই, এ তো অলিখিত নিয়ম। গঙ্গার ধারে নরম পলি মাটিতে গর্ত খুঁড়ে তাদের মাটি দেওয়ারই রেওয়াজ। আর আপনি বলছেন ওকে চিতায় তুলতে? না বাবু, না না না, এ পাপ আমি করতে পারবো না। আমার জাত যাবে, বংশের অমঙ্গল হবে। আমার কথা শেষ না হতেই একটা অভাবনীয় কাণ্ড ঘটল। কনকনে ঠান্ডা আর কাদা প্যাঁচ প্যাঁচে শ্মশানের মাটিতে ধপ করে হাঁটু গেড়ে বসে পড়ল সদানন্দ। তারপর পাগলের মতো আমার 2 পা জাপটে ধরে হাউ হাউ করে কেঁদে উঠল। তার কান্নার শব্দে নদীর গর্জনের চেয়েও যেন বেশি হাহাকার মিশেছিল। না অগর বাবু, ওরে মাটি দেওয়া যাইব না, ওরে পোড়াইতে হইব। সদানন্দের গলার স্বর কান্নার দমকে ভেঙে আসছিল, কিন্তু তার মধ্যে মিশে থাকা আতঙ্কটা স্পষ্ট। বিদ্যুতের এক ঝলক আলোয় দেখলাম লোকটার চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। আর সেই চোখের তারায় বাসা বেঁধেছে এমন এক ভয় যা আমি কোনোদিন কোনো মানুষের চোখে দেখিনি। সদানন্দ আমার পা দুটো আরো শক্ত করে আঁকড়ে ধরে ফিসফিস করে অথচ একটা অদ্ভুত জোরের সঙ্গে বলতে শুরু করলো, আপনি আপনি বুঝতে পারতেছেন না অগর বাবু, আমার বউ পুরাপুরি মারা যায় নাই। আমি চমকে 2 পা পিছিয়ে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু
লোকটার হাতের মুঠো সাঁড়াশির মতো। মারা যায়নি মানে? জ্যান্ত মানুষকে পোড়াতে নিয়ে এসেছেন আপনি? আমার গলার স্বর নিজের কানেই অচেনা ঠেকল। না না, ও বেঁচে নেই। এ তো শরীরের ভেতরে যা আছে সেটা মানুষ নয়, সেটা মানুষ নয়। ওর ওর পেটের বাচ্চাটা মরে গেছে অগর বাবু, কিন্তু ওর শরীরে ওই মৃত মায়ের জরায়ুতে এখন বাসা বাঁধছে একটা একটা প্রাচীন অশুভ শয়তান, কালসতিকা। কালসতিকা নামটা শোনার সঙ্গে সঙ্গে আমার বুকের ভেতরটা যেন কেউ নিংড়ে নিল। আমাদের ডোম সমাজে পুরনো লোককথায় এই পিশাচের কথা শুনেছি, যে পিশাচ মৃত গর্ভবতী নারীর শরীরে ভর করে আর গর্ভের মৃত সন্তানের রক্ত মাংস খেয়ে শক্তি সঞ্চয় করে। একবার সে যদি পূর্ণ শক্তি পেয়ে যায় তবে তাকে আটকানোর সাধ্য কারো থাকে না। সদানন্দ এক নাগাড়ে বলে চলেছে। আমি আপনারে বোঝাইতে পারুন না অগর বাবু, কি বিভৎস সেই জিনিস। চোখের দৃষ্টি আর গলার স্বর সব বদলায় গেছিল। আমি নিজের চোখে দেখছি ওর পেটটা কিভাবে ফুললা উঠছিল আর নড়াচড়া করতেছিল। আমি অনেক কষ্টে, অনেক অনুনয় বিনয় কইরা কাপালিক তান্ত্রিকরে দিয়া মন্ত্র পড়াইছি। সেই তান্ত্রিক একটা শাখা আর শিকড় দিয়া ওই পিশাচটারে আপাতত ওই মৃতদেহের ভেতরে আটকায় রাখছে। কিন্তু সেটা বেশিক্ষণের জন্য নয়। সদানন্দর কথাগুলো রাতের এই প্রলয়ঙ্করী অন্ধকারের চেয়েও বেশি কালো মনে হচ্ছিল আমার কাছে। বৃষ্টির ছাঁট আমাদের ভিজিয়ে দিচ্ছিল, কিন্তু সেদিকে আমাদের ভ্রুক্ষেপ নেই। সদানন্দ মাটি থেকে উঠে দাঁড়ালো। তার গলাটা এখন অস্বাভাবিক শান্ত, কিন্তু তার ভেতরের কাঠিন্যটা টের পাওয়া যাচ্ছিল। সে আমার চোখের দিকে সরাসরি তাকিয়ে বলল, আগে তান্ত্রিক করা দিছে। আজ রাত 3টার আগে ওরে ভস্য কেটে ফেলতে হইব, নইলে ওই মন্ত্রের বাঁধন ছিঁড়া পিশাচটা চিরতরে মুক্ত হয়ে যাইব। তারপর যে কি সর্বনাশ হইব তা আপনি কল্পনা করতে পারবেন না অগর বাবু। আমার বাড়িতে বিগত কয়েক বছর ধরে যা সব কাণ্ড কারখানা ঘটাইতেছে, দিনের পর দিন তার সহ্য করার মতো না। আমি দূরে রাখা ত্রিপলে মোড়া মৃতদেহটার দিকে তাকালাম। অন্ধকারেও মনে হলো ওই নিথর স্তূপটার ভেতর থেকে যেন খুব ধীর লয়ে কিছু একটা স্পন্দিত হচ্ছে। আপনি সীতা সাজানগর বাবু, আপনি নিজেই আগুন দিবেন, কিন্তু তান্ত্রিকের 2টা কড়া নির্দেশ আছে যা আপনারা অক্ষরে অক্ষরে মানতে হইব। সদানন্দ আমার কানের কাছে মুখ এনে ফিস ফিস করে বলল, প্রথমত যখন আপনি ওর মুখাগ্নি করবেন বা সীতায় আগুন দিবেন, ভুল করে ওর মুখের দিকে তাকাইবেন না, চোখ নামায় রাখবেন। আর দ্বিতীয়টা হয়েছে, সদানন্দ মুহূর্তের জন্য থামল। একটা বাজ পড়ার বিকট শব্দে চারপাশটা কেঁপে উঠল। সেই শব্দে রেশ কাটতে সে বলল, দিতে রয়েছে আগর দেওয়ার সময় যদি কোনো কথা কয় একদম শুনবেন না, সে যেই গলাতেই ডাকুক না কেন। আমার গলায়, আপনার কোনো প্রিয়জনের গলায় বা অন্য কারোর গলায় আপনি ফিরেও তাকাইবেন না। আর কথা একদম কান দিবেন না। কিন্তু আপনার বলানোর সব রকম চেষ্টা করব। কথাগুলো বলে সদানন্দ ঘাড় ঘুরিয়ে নদীর ঘাটের দিকে তাকালো। বৃষ্টিতে কাঠ সব ভিজে গেছে। সীতার আগুন দাও দাও করে জ্বলার দরকার। আমি নৌকায় করে কিছু শুকনা শাল কাঠ আর প্রচুর ঘি এনেছি। আমি দৌড়ে গিয়ে সেগুলো নিয়ে আসছি। আপনি সীতা তৈরি করুন। সময় খুব কম আছে অগরবাবু, সময় খুব কম। আর মাত্র 8 ঘন্টা সময় আছে। আমাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে অন্ধকারের বুক চিরে নৌকার দিকে দৌড় লাগালো সদানন্দ। আর আমি ওই দুর্যোগের রাতে অমাবস্যার ঘুটঘুটে অন্ধকারে একটা প্রাচীন পিশাচ ভর করা মৃতদেহকে একা পাহারায় রেখে দাঁড়িয়ে রইলাম শ্মশানের কাদা মাটিতে।
বুকের ভেতর হাতুড়ি পিটছে। চারপাশের আকাশ বাতাস যেন বেশি ভারী আর ঠান্ডা লাগছে। বৃষ্টির দাপট তখন কিছুটা কমেছে। অন্ধকারের বুক চিরে ক্ষণে ক্ষণে ঝলসে উঠছে বাজ, আর তার নীলাভ আলোয় শ্মশানের ভিজে মাটি যেন আরো বেশি বীভৎস দেখাচ্ছে। সদানন্দ কাঠ আনতে যাওয়ার পর আমি এক মুহূর্ত দাঁড়াইনি। মরা পোড়ানো আমার কাজ, ভয় পেলে আমার চলবে না। আর লোকটার কথা শুনে লোকটা মিথ্যে বলছে এমনটাও মনে হয় না। জগৎটা অভ্যস্ত হাতে আমি ভিজে মাটি ঘেঁটে চিতার বেদিটা কোনো ক্রমে ঠিক করলাম। আমার এই কুঁড়ে ঘরের পেছনে রাখা ছিল কিছু আধ শুকনো কাঠ। সেগুলো এনে যত দ্রুত সম্ভব চিতা সাজিয়ে অনেক কসরত করে ওই ভারী ত্রিপলে মোড়া মৃতদেহটা 5 কোলা করে তুলে রাখলাম কাঠের ওপর। এমন সময় হঠাৎ কান ফাটানো শব্দে একটা বাজ পড়ল কাছেই কোথাও। আর ঠিক সেই মুহূর্তেই দমকা একটা ঝোড়ো হাওয়ায় মৃতদেহের মুখের উপর থেকে ত্রিপলের কোণটা সরে গেল। বিদ্যুতের সেই ক্ষণস্থায়ী তীক্ষ্ণ আলোয় আমি মেয়েটার মুখটা দেখতে পেলাম। আমি থমকে গেলাম। আমার শিরা উপশিরা বেয়ে চলা রক্ত যেন মুহূর্তে বরফ হয়ে গেল। এ কি দেখছি আমি? মেয়েটার বয়স বড় জোর 23 কি 24 হবে। দুধে আলতা গায়ের রং, টানা টানা দুটো বোঝা চোখ, আর মুখে এক অদ্ভুত মায়াবী স্নিগ্ধতা। এমন একটা নিষ্পাপ ফুটফুটে মেয়ের শরীরে নাকি বাসা বেঁধেছে কাল সূতিকার মতো এক প্রাচীন পিশাচ। আমার দীর্ঘদিনের ডোম জীবনে কত বীভৎস দৃশ্য দেখেছি, কিন্তু এই মেয়েটার মুখের ওই শান্ত রূপ আমার বুকের ভেতর এক অদ্ভুত অস্বস্তির জন্ম দিল। কিন্তু সদানন্দের সেই সতর্ক বাণী আমার কানে তখন বাজছে। ভুল করেও ওর মুখের দিকে তাকানোর চেষ্টা করা যাবে না। ও সব রকম ভাবে আমাকে ভোলানোর চেষ্টা করবে, তাই আমি নিজেকে সামলে নিলাম। আমি দ্রুত হাতে একটা মশাল জ্বালিয়ে নিলাম। দমকা হাওয়ায় মশালের আগুনটা সাপের জিভের মতো লক লক করে কেঁপে উঠল। সে আগুনের আভা আমার আর মেয়েটার মুখের ওপর এসে পড়েছে। আমি চোখ নামিয়ে মশালের জ্বলন্ত দিকটা চিতার কাঠের দিকে এগিয়ে নিয়ে যেতেই হঠাৎ একটা হিম শীতল স্পর্শ আমার বাঁ হাতের কবজিটা খপ করে চেপে ধরল। আমার বুকের ভেতরটা আক্ষরিক অর্থেই যেন ছ্যাঁত করে উঠল। মশালের আলোয় আমি চমকে তাকিয়ে দেখলাম মেয়েটা চোখ খুলেছে। হ্যাঁ, ওই মৃত ত্রিপলে মোড়া মেয়েটা টানা টানা চোখ দুটো এখন খোলা। সে চোখের দ্বারাই কোনো পিশাচের হিংস্রতা নেই, বরং আছে এক বুক ভাঙা অসহায়তা। মেয়েটার দু চোখ বেয়ে যেন অঝরে জলের ধারা নামছে, যা মিশে যাচ্ছে বৃষ্টির ছিটে ফোটা জলের সাথে। সে তার বরফের মতো ঠান্ডা অথচ কাঁপা কাঁপা হাত দিয়ে আমার হাতটা শক্ত করে আঁকড়ে ধরেছে। তারপর বাতাসের শোঁ শোঁ শব্দ আর নদীর গর্জনের মাঝখান দিয়ে ভেসে এলো এক অত্যন্ত করুণ, দুর্বল অথচ স্পষ্ট কণ্ঠস্বর। দাদা, দাদা, আমাকে বাঁচান। আমি স্তব্ধ হয়ে গেলাম। আমার হাতের মশালটা থর থর করে কাঁপছে। মেয়েটার গলা দিয়ে যেন যন্ত্রণার এক দীর্ঘ শ্বাস বেরিয়ে এলো। আমি বেঁচে আছি দাদা। পেটের বাচ্চাটাও বেঁচে আছে। আমি কোনো পিশাচ নই। আমার মাথাটা যেন ভোঁ ভোঁ করতে শুরু করলো।
এ কি শুনছি আমি? সদানন্দ তো বলেছিল ও কথা বললে আমি যেন কান্না দিই, কিন্তু এই কণ্ঠস্বরে তো কোনো কোনো মায়ার ছলনা নেই। এ তো এক অসহায় মায়ের বাঁচার আকুতি। মেয়েটা ফুঁপিয়ে কেঁদে উঠল। তার শরীরটা কাঠের উপর স্থির, শুধু চোখ আর ঠোঁট দুটো নড়ছে। সে রুদ্ধশ্বাস গলায় বলল, আমার স্বামী ও একটা পাগল। সে সন্দেহ করে এই বাচ্চাটা ওর নয়, তাই আজ রাতে সে আমাকে বিষ খাইয়ে এখানে নিয়ে এসেছে, আমাকে জ্যান্ত পুড়িয়ে মারার জন্য। আমি আমি নড়তে পারছি না দাদা, কিন্তু সব বুঝতে পারছি। আমার চামড়ায় বৃষ্টির ফোঁটা টের পাচ্ছি। আমাকে বাঁচান দাদা, আমার এই নিষ্পাপ বাচ্চাটাকে বাঁচান। আমার সারা শরীর তখন থর করে কাঁপছে। আমি এক চরম দোটানায় পড়ে গেলাম। আমি কার কথা বিশ্বাস করব? সদানন্দের ওই পিশাচের গল্প, নাকি নাকি এই চিতার উপর শুয়ে থাকা এক অসহায় পক্ষাঘাতগ্রস্ত মায়ের আর্তনাদ? আমি মশালের আলোটা একটু এগিয়ে নিয়ে গেলাম মেয়েটার মুখের দিকে। আলো পড়তেই আমার চোখ আটকে গেল ওর গলার কাছে। হ্যাঁ, স্পষ্ট কালশিটে দাগ, যেন কেউ খুব নিষ্ঠুরভাবে ওর গলাটা চেপে ধরেছিল। এই দাগ তো কোনো পিশাচের নয়, এই দাগ মানুষের তৈরি করা বর্বরোচিত অত্যাচারের। মুহূর্তের মধ্যে আমার আমার ভেতরের মানুষটা, আমার মানবিকতা যেন ফুঁসিয়ে উঠল। আমি অঘোর ডোম হতে পারি, মরা পুড়িয়ে আমার পেট চলতে পারে, কিন্তু তাই বলে টাকার লোভে একটা জ্যান্ত পোয়াতি মাকে আমি নিজের হাতে পুড়িয়ে মারব? না 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 না, এ পাপ আমি করতে পারবো না। আমি হাতের মশালটা সজোরে ছুঁড়ে ফেলে দিলাম কাদার মধ্যে। তারপর এক ঝটকায় ত্রিপলটা সরিয়ে মেয়েটাকে 5 গোলা করে চিতা থেকে নামিয়ে নিলাম। মেয়েটার শরীরটা সম্পূর্ণ নিস্তেজ, কিন্তু ওর চোখের দৃষ্টিতে তখন এক অসীম কৃতজ্ঞতা। আমি দৌড়ে গিয়ে ওকে আমার সেই ঘটঘটে অন্ধকার আধ ভাঙা কুঁড়ে ঘরের একটা কোণায় পুরনো চাদরের নিচে লুকিয়ে ফেললাম। একদম 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 আওয়াজ করবে না মা, আমি দেখছি ওই ব্যাটাকে। ফেস ফেস করে বলে আমি সেই কুঁড়ে ঘর থেকে বাইরে পা রেখেছি, আর ঠিক তখনই, তুই কি করলি বোকা বুড়ো? কি করলি তুই এটা? অন্ধকার চিরে ভেসে এলো একটা চিৎকার। আমি চমকে সেদিকে তাকাতেই দেখলাম সদানন্দ দাঁড়িয়ে আছে। কিন্তু এ সদানন্দ সেই ভীত অসহায় মানুষটা নয়। ওর চোখের দৃষ্টি এখন উন্মাদনার চরম সীমায় পৌঁছে গেছে। ওর ডান হাতে চকচক করছে একটা পেল্লায় সাইজের ধারালো দা। সদানন্দ চিতাটা খালি দেখে পাগলের মতো মাথা ঝাঁকাতে ঝাঁকাতে চিৎকার করতে লাগলো। হ্যাঁ, তুই তুই ঘরে নামাইলি কেন? নামাইলি কেন? তুই সব শেষ করে দিলি, সব শেষ করে দিলি। তুই পিশাচটারে মুক্ত করে দিছিস। এইবার আমি তোরে ছাড়ুম না, ছাড়ুম না। কথাটা শেষ করেই সে একটা জানোয়ারের মতো গোঙানি দিয়ে আমার দিকে তেড়ে এলো। ওর হাতের দাটা অন্ধকারের বুক চিরে সোজা নেমে এলো আমার মাথা লক্ষ্য করে। আমি কোনো ক্রমে এক পাশে চিটকে সরে গেলাম। দাটা সপাং করে গিয়ে পড়লো চিতার একটা কাঠের উপর। কাঠটা 2 টুকরো হয়ে ছিটকে গেল। আমার বয়স হয়েছে, শরীরে আগের মতো জোর নেই, কিন্তু আজ এই অসহায় মা আর তার বাচ্চাটাকে বাঁচানোর একটা মরিয়া জেদ আমার শিরায় শিরায় আগুন জ্বালিয়ে দিয়েছিল। সদানন্দ কাদার মধ্যে পা ওরকে একটু টাল খেয়েছিল, আর আমি সেই সুযোগে ওর কোমর জাপটে ধরে ওকে মাটিতে ফেলে দেওয়ার চেষ্টা করলাম। আমার পিঠটা সজোরে গিয়ে লাগলো শ্মশানের একটা পোড়া বাঁশের খুঁটিতে। ব্যথায় আমার চোখ ফেটে জল বেরিয়ে এলো। আজ আজ তুই মরবি বুড়ো, তুই মরবি আজ। সদানন্দ দাঁতে দাঁত চেপে হিস হিস করে উঠল। সে আমার বুকের উপর উঠে বসার জন্য লাফ দিল। আমি কাদার মধ্যে হাত রাখতে লাগলাম, আর ঠিক তখনই আমার ডান হাতটা গিয়ে ঠেকলো একটা লোহার কিছুর উপর। আমার শ্মশানের শাবলটা, মরার মাথার খুলি ভাঙার জন্য যে শাবলটা আমি সবসময় চিতার পাশেই গুঁজে রাখি, সেটা। সদানন্দ ওর হাতের দাটা নিয়ে আমার গলার উপর কোপ বসানোর জন্য হাতটা সবে ওপরে তুলেছে। ওর চোখের উন্মাদনা তখন ঠিকরে বেরোচ্ছে,
কিন্তু আর কোনো উপায় ছিল না আমার কাছে। নিজের প্রাণ আর ওই কোণে ঘরে লুকিয়ে থাকা মেয়েটার প্রাণ দুটো বাঁচানোর জন্য আমার ভেতরের আদিম প্রবৃত্তিটা জেগে উঠল। আমি শরীরের শেষ বিন্দু শক্তিটুকু একজোট করে কাদার মধ্যে শুয়ে থাকা অবস্থাতেই আমার ডান হাতে ধরা সেই ভারী লোহার শাবলটা সজোরে তীব্র বেগে উপরের দিকে চালিয়ে দিলাম। একটা মাংস পুড়ে যাওয়া থকথকে বিভৎস শব্দ হলো। সদানন্দের হাতটা মাঝপথেই থেমে গেল। ওর চোখ দুটো বিস্ময় আর যন্ত্রণায় বড় বড় হয়ে গেছে। হাতের দাটা ওর হাত থেকে খসে পড়ে গেল কাদার মধ্যে। বিদ্যুতের আলোয় দেখলাম আমার হাতের শাবলের তীক্ষ্ণ ফলাটা সদানন্দের পাঁজর ফুঁড়ে ওর বুকের অনেকটা গভীরে ঢুকে গেছে। কয়েক সেকেন্ড ও ওইভাবেই দাঁড়িয়ে রইল, যেন বিশ্বাসই করতে পারছে না কি ঘটেছে। তারপর ওর মুখটা হাঁ হয়ে গেল। গলা দিয়ে একটা ঘর ঘর করে আওয়াজ বেরোলো, আর পরক্ষণেই গল গল করে তাজা কালো রক্ত বমি করে সে আমার গায়ের ওপর হুড়মুড় করে লুটিয়ে পড়ল। আমি হাঁপাতে হাঁপাতে অনেক কষ্টে ওর ভারী শরীরটা নিজের ওপর থেকে সরিয়ে উঠে দাঁড়ালাম। সদানন্দের শরীরটা কাদার মধ্যে কয়েকবার খিঁচুনি দিয়ে উঠল। তারপর সব শান্ত, চিরকালের মতো নিথর। বৃষ্টির ঝমঝম শব্দ আর নদীর গর্জন ছাড়া শ্মশান ঘাটে তখন আর কোনো শব্দ নেই। আমি হাঁটু গেড়ে বসে পড়লাম কাদার ওপর। আমার হাত পা তখন থর থর করে কাঁপছে, আর চোখের সামনে পড়ে আছে একটা টাটকা মৃতদেহ, যাকে এইমাত্র আমি নিজের হাতে খুন করেছি। বুকের ভেতরটা তখন কামারের হাঁপড়ের মতো ওঠানামা করছে। হাতের ভারী লোহার শাবলটা বেয়ে ফোঁটা ফোঁটা গড়িয়ে পড়ছে তাজা কালচে রক্ত। বৃষ্টির অবিশ্রান্ত ধারায় আমার পায়ের কাছে কাদা লাল হয়ে উঠেছে, কিন্তু সেই মুহূর্তে আমার মনে কোনো অনুশোচনা ছিল না, বরং শিরায় শিরায় বইছিল এক অদ্ভুত প্রশান্তি। আমি পেরেছি। একটা অসহায় পক্ষাঘাতগ্রস্ত পোয়াতি মেয়েকে এক উন্মাদ রক্ত পিপাসু খুনির হাত থেকে আমি বাঁচাতে পেরেছি। সদানন্দের নিথর দেহটা কাদার মধ্যেই পড়ে আছে। ওর চোখ দুটো খোলা, কিন্তু তাতে আর কোনো অনুমাদনা নেই। আমি শাবলটা হাতে নিয়ে হাঁপাতে হাঁপাতে আমার সেই আধ ভাঙা অন্ধকার কুঁড়ে ঘরের দিকে এগিয়ে গেলাম। ঝড়ের দাপটে কুঁড়ে ঘরের দরজাটা একটু হাঁ হয়েছিল। আমি সেই অন্ধকারের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে অত্যন্ত স্বস্তির আর মমতার গলায় ডাক দিলাম, ভয় নেই মা, বেরিয়ে এসো। ও জানোয়ারটাকে আমি চিরতরের মতো শেষ করে দিয়েছি। তুমি এবার সম্পূর্ণ সুরক্ষিত। চলো, এই দুর্যোগটা একটু কমলেই আমি তোমাকে পুলিশের কাছে নিয়ে যাব। ভেতর থেকে কোনো সাড়া এলো না। কয়েক মুহূর্ত পর ঘুটঘুটে অন্ধকারের ভেতর থেকে একটা অবয়ব ধীরে ধীরে দরজার কাছে এসে দাঁড়ালো। আমি এক পা এগিয়ে গেলাম, কিন্তু মেয়েটা যখন কোণে ঘর থেকে বাইরে খোলা জায়গায় পা রাখল, আমার বুকের রক্ত যেন মুহূর্তে জল হয়ে গেল। কি, ওর হাঁটার ভঙ্গিটা এমন অদ্ভুত কেন? মেয়েটা স্বাভাবিকভাবে হাঁটছে না। ওর ডান পাটা যেন সম্পূর্ণ অকেজো, মাটিতে ঘষতে ঘষতে ভারী পাথরের মতো টেনে টেনে আনছে। আর ওর ঘাড়টা বাঁ কাঁধের ওপর অমন অস্বাভাবিকভাবে হেলে পড়ে আছে কেন? যেন মেরুদণ্ডটা ঘাড়ের কাছ থেকে কেউ সজোরে মটকে দিয়েছে। আমি অজান্তেই দুপা পিছিয়ে গেলাম। আর ঠিক সেই মুহূর্তে আকাশ চিড়ে একটা বিশাল বাজ পড়ল।
আর বিদ্যুতের সেই কয়েক সেকেন্ডের তীক্ষ্ণ নীলাভ আলোয় আমি যা দেখলাম তা আমার অন্তরাত্মাকে কাঁপিয়ে দিল। ওর মুখটা, সে নিষ্পাপ শান্ত মায়াবী মুখটা আর নেই। মুখের চামড়াগুলো যেন মুহূর্তের মধ্যে শুকিয়ে খাট হয়ে গেছে, আর তার রং হয়ে গেছে কালচে নীল। টানা টানা সেই চোখ দুটোয় কোনো মনই নেই, পুরোটাই গলাটে সাদা। আর ওই ঠোঁট দুটো, দুই কানের লতি অবধি বিভৎসভাবে ছিঁড়ে গিয়ে ফুটে উঠেছে এক নারকীয় পৈশাচিক হাসি। আমার হাত পা যেন অবশ হয়ে এলো। আমি কিছু বলার আগেই ওর সেই চিড়ে যাওয়া ঠোঁটের ফাঁক দিয়ে একটা আওয়াজ বেরিয়ে এলো। সে আওয়াজ কোনো মানুষের নয়, যেন পাতালের গভীর থেকে উঠে আসা দুটো পাথরের ঘর্ষণের শব্দ। অনেক ধন্যবাদ বুড়ো, ওই লোকটা সত্যি কোনো মিথ্যে কথা বলেনি রে। ওর বেঁচে থাকা পর্যন্ত আমার এই শ্মশানের গণ্ডি পেরানোর কোনো ক্ষমতাই ছিল না। ওর প্রাণের বাঁধন আমাকে আটকে রেখেছিল, কিন্তু তুই নিজের হাতে ওকে খুন করে আজ আমাকে চিরকালের জন্য মুক্তি করলি বুড়ো। কথাটা শেষ করেই পিশাচিনী তার নীলচে সরু হাড় সর্বস্ব হাতটা আমার দিকে বাড়িয়ে দিল। তার আঙুলের নখগুলো অস্বাভাবিক বড় আর বাঁকা। আমার গলা দিয়ে কোনো স্বর বেরোলো না। আতঙ্কের চরম সীমায় পৌঁছে আমার সমস্ত শরীর জমে পাথর হয়ে গেল। আমার অসাড় আঙুলের ফাঁক গলে রক্ত মাখা লোহার শাবল খসে পড়ল কাদার ওপর। আমি বুঝতে পারলাম আজ আমার মৃত্যু অবধারিত। কিন্তু ঠিক তখনই একটা অবিশ্বাস্য ঘটনা ঘটল। আমার দিকে তেড়ে আসার ঠিক আগের মুহূর্তে মেয়েটির শরীরটা যেন 1000 ভোল্টের কারেন্ট খাওয়ার মতো প্রচণ্ডভাবে কেঁপে উঠল। ধনুকের মতো বেঁকে গেল ওর পিঠটা। ওর সেই সাদা মণিবিহীন চোখ থেকে হঠাৎ করেই অঝোরে জলের ধারা নামতে শুরু করলো। সে গলার সেই কর্কশ পৈশাচিক স্বরটা আবার এক লহমায় পাল্টে গেল। ভেতর থেকে যেন একটা ডুকরে কেঁদে ওঠা অসহায় মানুষের গলার স্বর বেরিয়ে এলো। পিশাচের সাথে নিজের শরীরের দখল নিয়ে এক অসম লড়াইয়ে যেন কয়েক মুহূর্তের জন্য জিতে গেছে মেয়েটির আসল আত্মা। সে টলতে টলতে প্রায় আছড়ে পড়ার মতো ছুটে গেল কাদার মধ্যে পড়ে থাকা তার মৃত স্বামী সদানন্দের লাশের কাছে। সেই রক্ত মাখা নিথর দেহটার উপর আছড়ে পড়ে সে হাউ হাউ করে কেঁদে উঠল। দাদা, আপনি কি করলেন দাদা? আমার স্বামী ও কোনো পাগল ছিল না দাদা। ও আমাকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসত। গত বছর এক অমাবস্যার সন্ধ্যেবেলা আমি একা নদীর ঘাটে গিয়েছিলাম। তেঁতুল তলার বাড়ির পুরো শ্মশানের কাছ থেকে একটা কান্নার আওয়াজ শুনেছিলাম। কৌতূহল বসে সেখানে যেতেই একটা পুরনো মরচে ধরা মাদুলি মাটিতে পড়ে থাকতে দেখি। আমি জানতাম না ওটা কি। ওটা হাতে তুলতেই একটা বরফ ঠান্ডা হওয়া আমার শরীরে ঢুকে যায়। তারপর থেকেই এই অশুভ ছায়াটা আমার উপর ভর করে। আমি ভেতরে ভেতরে সব বুঝতে পারছিলাম, সব দেখতে পারছিলাম, কিন্তু আমার নিজের শরীরের ওপর আমার কোনো নিয়ন্ত্রণ ছিল না। এই পিশাচটা কালসুতিকা আমার গর্ভের সন্তানটাকে তিল তিল করে কুড়ে কুড়ে খেয়ে নিজের শক্তি বাড়াচ্ছিল দাদা। আমি পাথরের মতো দাঁড়িয়ে রইলাম। আমার বুকের ভেতরটা যেন কেউ ধারালো করাত দিয়ে টুকরো টুকরো করে কাটছে। মেয়েটি তার মৃত স্বামীর রক্ত মাখা কাদা মাখা মুখটা নিজের বুকে জড়িয়ে ধরে উন্মাদিনীর মতো ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো।
আমার স্বামী জানতো, সে বুঝেছিল আমাকে আর বাঁচানো যাবে না, কোনো তান্ত্রিকের সাধ্য ছিল না একে আটকানোর। তাই সে নিজের ভালোবাসাকে নিজের হাতে বলি দেয়, নিজের বুকে পাথর করে আমাকে আর এই পিশাচটাকে একসাথে পুড়িয়ে মারতে এসেছিল। আপনি ভাবতে পারেন দাদা, আপনি ভাবতে পারেন নিজের স্ত্রীকে, নিজের ভালোবাসার মানুষকে জ্যান্ত আগুনে পোড়ানোর যন্ত্রণা একটা স্বামীর কাছে আর কি হতে পারে? আর আপনি আপনি আমার সেই লোকটাকে মেরে ফেললেন। আমার মাথাটা ঘুরে উঠল, মনে হলো আকাশটা যেন ভেঙে পড়েছে আমার মাথার ওপর। আমি কি মারাত্মক ভুল করেছি? আমি যাকে নিষ্ঠুর খুনি ভাবছিলাম সে আসলে এক চরম অসহায়, এক অসহায় স্বামী। সে বৃহত্তর স্বার্থে এক পিশাচের হাত থেকে পৃথিবীকে বাঁচাতে নিজের সবচেয়ে আদরের মানুষটিকে চিতার আগুনে তুলে দিতে এসেছিল। আর আমি মূর্খের মতো সেই আত্মার দানকে খুন ভেবে এক মহৎ প্রাণকে শেষ করে দিলাম। হঠাৎ মেয়েটির গলা আবার বিকৃত হতে শুরু করলো, ওর শরীরটা আবার আড়ষ্ট হয়ে আসছে। পিশাচটা আবার শরীরে দখল নিচ্ছে, ওর হাতের আঙুলগুলো আবার উল্টো দিকে বেঁকে যাচ্ছে। সে শেষবারের মতো তার মৃত স্বামীর বুকে মাথা রেখে একটা করুণ আর্তনাদ করে উঠল। পিশাচটা আবার জেগে উঠেছে, আমি আর ওকে আটকে রাখতে পারছি না। আমার স্বামীর আত্মদান বৃথা যেতে দেবেন না দাদা, আগুন দিন, আমাকে এক্ষুনি জ্যান্ত পুড়িয়ে মারুন। আমাকে ওর কাছে, আমার স্বামীর কাছে যেতে দিন, যেতে দিন। কথাটা শেষ হতেই মেয়েটির মুখটা আবার সেই পৈশাচিক হাসিতে ভরে গেল। চোখের শেষ জলের বিন্দুটা মিলিয়ে গিয়ে আবার সেই সাদা শূন্যতা গ্রাস করল। সে একটা হিংস্র জানোয়ারের মতো গোঙানি দিয়ে আমার দিকে লাফিয়ে উঠল। কিন্তু এবার আর আমি ভয় পেলাম না। আমার চোখের জলে তখন আমার দৃষ্টি ঝাপসা, কিন্তু ভেতরের আগুনটা দাউ দাউ করে চলছে। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না, কাদার উপর থেকে এক লাফে উঠে পাশে পড়ে থাকা জ্বলন্ত মশালটা তুলে নিলাম। পিশাচটা তখন পুরোপুরি শরীর দখল নিয়ে নিয়েছে। সে বিকট চিৎকার করে আমাকে আটকাতে চাইল, তার বাঁকা নখ দিয়ে আমার বুকটা চিড়ে ফেলতে চাইল। কিন্তু আমার গায়ে তখন যেন হাতির বল। আমি আমার সমস্ত শক্তি দিয়ে ওই বিভৎস শরীরটাকে সজোরে ধাক্কা মারলাম। সে ডাল সামলাতে না পেরে সোজা গিয়ে পড়ল আমার সাজানো চিতার কাঠের ওপর। সঙ্গে সঙ্গে আমি জ্বলন্ত মশালটা ছুঁড়ে দিলাম ঘি মাখানো শাল কাঠগুলোর ওপর। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলে উঠল চিতার আগুন। আগুনের লেলিহান শিখা নিমেষের মধ্যে গ্রাস করে নিল মেয়েটার শরীরটাকে। শ্মশানের নিস্তব্ধতা আর নদীর গর্জন চিড়ে চারিদিকে ছড়িয়ে পড়ল পিশাচের এক কান ফাটানো বিভৎস আর্তনাদ। সেই পৈশাচিক চিৎকারের মাঝখানেই যেন আমি শুনতে পেলাম একজন স্ত্রী তার স্বামীর কাছে ফিরে যাওয়ার এক পরম স্বস্তির শান্তির দীর্ঘশ্বাস। আমি শ্মশানের কাদায় মৃত সদানন্দের ঠিক পাশে হাঁটু গেড়ে বসে পড়লাম। আমার দুই হাত দিয়ে মুখ ঢেকে হাউ হাউ করে কাঁদতে লাগলাম একটা ছোট বাচ্চার মতো। আমার কান্নার শব্দকে ছাপিয়ে চারিদিকে তখন শুধু চিতার আগুনের শব্দ আর নদীর জলের একটা না উদাস করা আওয়াজ। প্রকৃতির এই নিষ্ঠুর খেলার সাক্ষী হয়ে অমাবস্যার রাতটা শুধু নীরব হয়ে দাঁড়িয়ে রইল। অঘোরের বয়ান শেষ হতেই ঝুপড়ির ভেতরের বাতাস যেন আক্ষরিক অর্থেই
বরফের মতো জমে গেল। হারিকেনের নিভু নিভু হলদেটে আলোয় সুমিত আর অর্ণবের মুখ এখন সাদা কাগজের মতো ফ্যাকাশে। ভয়ে তাদের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। তারা যেন কান পাতলেই শুনতে পাচ্ছে চিতার আগুনের সেই শোঁ শব্দ আর কান ফাটানো পৈশাচিক গোঙানিটা। ঝুপড়ির রাত ভাঙা দরজা দিয়ে বাইরের নিশ্ছিদ্র জমাট অন্ধকারের দিকে একবার তাকিয়েই শিউরে উঠল সুমিত। একটু আগের সেই জেদ আর স্পর্ধা এখন কর্পূরের মতো উবে গেছে। এখন আর বাইরে গিয়ে নৌকা খোঁজার কোনো প্রশ্নই ওঠে না। তাদের মনে হচ্ছে যেন ওই অমাবস্যার অন্ধকারে ওপাশেই ঘাপটি মেরে বসে আছে সেই ভয়ঙ্কর কালসতিকা বা অন্য কোনো অজানা বিভীষিকা। দুজনেই পাথরের মূর্তির মতো হাঁটু মুড়ে চুপচাপ বসে রইল। টুঁ শব্দটিও করার সাহস তাদের নেই। হঠাৎ এই জমাট নিস্তব্ধতা ভেঙে বৃদ্ধ অঘোর ধীরে ধীরে উঠে দাঁড়াল। তার বয়স্ক হাড়গিলের মতো শরীরের গাঁটগুলো থেকে একটা কটকট শব্দ হলো। সে হারিকেনের সলতেটা একটু কমিয়ে দিয়ে নিজের স্যাঁতস্যাঁতে চাদরটা গায়ে ভালো করে জড়িয়ে নিল। বৃষ্টিটা ধরে এসেছে। এক অদ্ভুত শীতল আর আবেগহীন গলায় বৃদ্ধ বলল, ঘাটে বোধহয় নৌকো ভিড়ল, শ্মশানে আবার মরা আসবে, আবার আমাকে যেতে হবে বাবুরা, মরা পোড়াতে হবে যে। কথাটা শুনে সুমিত আর অর্ণবের বুকের রক্ত যেন ছলাৎ করে উঠল। তাদের চোখ দুটো বিস্ময় আর চরম আতঙ্কে বড় বড় হয়ে গেল। এই বৃদ্ধ না একটু আগেই বলল সে মরা পোড়ানো ছেড়ে দিয়েছে, ওই ঘটনার পর সে আর ওই কাজ করে না। তবে এখন কার মরা পোড়াতে যাচ্ছে সে? নাকি সে নিজেও? তারা কোনো প্রশ্ন করার আগে বৃদ্ধ অঘোর সেই অমাবস্যার কালো অন্ধকারের ভেতর ধীর পায়ে এগিয়ে গেল। তার পা ফেলার কোনো শব্দ পাওয়া গেল না। চোখের পলকে সেই লিকলিকে কুঁজো অবয়বটা চিরতরে মিশে গেল রাতের গহ্বরে। সুমিত হাতটা তুলে হাত ঘড়ির দিকে তাকাতেই দেখল এখন রাত 2:30। শুনলেন লেখক অমিয় মজুমদার বিরচিত গ্রাম বাংলার ভূতের গল্প মাঝ রাতের মরা। আমাদের আজকের এই বিশেষ নিবেদন আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে কিন্তু জানাতে ভুলবেন না। অ্যাজ এ ফিডব্যাক আপনার যে অনুভূতি, আপনার যা মতামত সেটা অবশ্যই লিখবেন। তার পাশাপাশি যেমনটা গল্পের শুরুতে বলেছিলাম, আজও গল্পের মধ্যে থেকে আপনার জন্য থাকছে একটি বিশেষ প্রশ্ন। আচ্ছা, সম্পূর্ণ গল্পটি আশা করছি আপনি মনোযোগ সহকারে শুনেছেন। তাহলে বলুন তো, আমাদের আজকের এই গল্পে সদানন্দ শ্মশানের ডোমকে রাত কটার মধ্যে তার কাজ শেষ করতে বলেছিল? খুব সহজ একটি প্রশ্ন। প্রশ্নের সঠিক উত্তর আপনার সম্পূর্ণ নামের সঙ্গে কমেন্ট বক্সে লিখে জানান। তাহলে চলুন একবার ঝটপট দেখে নেওয়া যাক আমাদের গত এপিসোডে কারা কারা প্রশ্নের সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন। আমাদের আগের এপিসোড শ্মশান ধারের বাঁশবাগান, এই গল্পে প্রশ্নের সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন সাথী আক্তের, ধূপগুড়ি থেকে চিন্ময় মণ্ডল, কটক থেকে সরোজিনী দিব্যাংশী, নয়নিকা ও গাবান, বারুইপুর থেকে জাকির গাজী, গুপ্তিপাড়া থেকে সুরজিৎ বারিক, হুগলি শ্রীরামপুর থেকে সৈকত মিত্র, পূর্ব মেদিনীপুরের পটাশপুর থেকে টুকু মাইতি এবং তার বর গিরিধারী মাইতি। এছাড়া সঠিক উত্তর দিয়েছেন মদনপুর থেকে রত্না সরকার ও বাবু। কমেন্ট করেছেন রাহুল রাজভর। এছাড়া দক্ষিণ 24 পরগনার ভাঙড় গঙ্গাপুর কলকাতার লেদার কমপ্লেক্স থেকে হেমন্ত মণ্ডল, সার্থক মণ্ডল, সুষমা মণ্ডল। তামিলনাড়ু থেকে মোহাম্মদ মাহিম। সঠিক উত্তর দিয়েছে জয়ন্তী দাস। দিনহাটা থেকে রানা দেব, খগেন বর্মন। হাওড়া রানীহাটি থেকে সমর ধারা। বারুইপুর জেলের কাছ থেকে শঙ্কর মণ্ডল, পূজা মণ্ডল, টুম্পা মণ্ডল, দীপক মণ্ডল, বন্দনা মণ্ডল। আলিপুরদুয়ার থেকে নয়ন এবং তনুশ্রী। কল্যাণী বেদী ভবন থেকে সৌমেন দে। কাকিনাড়া থেকে অভিজিৎ নাথ। কলকাতা থেকে পায়েল দাস। এছাড়া সঠিক উত্তর দিয়েছেন সদানন্দ বেরা। হুগলি জেলার ধনিয়াখালী থেকে ইফরান মল্লিক। বাংলাদেশের নীলফামারী থেকে সনাতন রায়। ময়ূরহাট থেকে জাফর বিশ্বাস। সঠিক উত্তর দিয়েছেন শুভঙ্কর দাস, আকাশ সর্দার এবং বজবজ বাটানগর থেকে শর্মা মণ্ডল।
আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাই নিয়মিত আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য এবং প্রত্যেকটি গল্প শুনে গল্পে থাকা প্রশ্নের সঠিক উত্তর আপনার নামের সঙ্গে কমেন্ট বক্সে লিখে জানানোর জন্য। আজ আর বেশি সময় নেব না, শেষ করবো আজকের পর্ব। তবে আবার দেখা হবে আগামী এপিসোডে আরেকটা গ্রাম বাংলার ভূতের গল্পের সাথে। তাই সঙ্গে থাকুন এবং সাবস্ক্রাইব করুন গপ্পখোর। তাহলে চলুন আজকের মতো বিদায় নেওয়া যাক। সকলে ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।